আসসালামু আলাইকুম। গল্পন্যাস চ্যানেলের পক্ষ হতে আমি নেহা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের নিবেদন হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস অচিনপুরের তৃতীয় অর্থাৎ শেষ পর্ব। মোহরের মা রোজ সকালে দুধ নিয়ে যায় নানিজানের ঘরে। সেদিন কি কারণে যেন দেরি হয়েছে। দুপুরের দিকে বাটি ভর্তি দুধ নিয়ে গিয়েছে। ঘরে ঢুকেই বিকট চিৎকার। মৃত্যু এসেছে নিঃশব্দে, কেউ জানতেও পারেনি কখন কিভাবে মারা গেলেন। আমরা সবাই তার ঘরের সামনে ভিড় করে দাঁড়ালাম। পরিপাটি বিছানা পাতা, বালিশের চাদর পর্যন্ত একটুও কোঁচকায়নি। বড় নানিজান সেই পরিপাটি বিছানায় শক্ত হয়ে পড়ে আছেন। ইঁদুর কিংবা অন্য কোনো কিছু তার ঠোঁট আর একটা চোখ খেয়ে গিয়েছে। বিকট হা করা সেই মূর্তি দেখে সফুরা খালা ওমাগো ওমাগো বলে কাঁদতে লাগলেন। লাল মামি সফুরা খালার হাত ধরে তাকে নিচে নিয়ে গেলেন। নানাজানের জন্য কেনা কাফনের কাপড়ে তার কাফন হলো। নানাজানের জন্য ঠিক করে রাখা জায়গায় হলো কবর। যে ইট নানাজান নিজের জন্য আনিয়েছিলেন সেই ইট দিয়ে কবর বাঁধিয়ে দেওয়া হলো। সপ্তাহখানেকের মধ্যে আমরা সবাই বড় নানিজানের কথা ভুলে গেলাম। আগের মতো ঝগড়া রং তামাশা চলতে লাগলো। বড় নানিজানের ঘর থেকে তার সমস্ত জিনিস সরিয়ে ফেলে সংসারের প্রয়োজনীয় পেঁয়াজ রসুন ইত্যাদি রাখা হলো গাদা করে। দিন কেটে যেতে লাগলো। একঘেয়ে বৈচিত্র্যহীন জীবন। সেই একা একা হাঁটতে হাঁটতে সোনাখালি চলে যাওয়া, পুকুর ঘাটে রাতের বেলা চুপচাপ বসে থাকা, এর বাইরে যেন আমার কোনো জানা জগৎ নেই। সমস্ত বাসনা কামনা এইটুকুতেই কেন্দ্রীভূত। এর মধ্যে একদিন নানাজান আমাকে তার ঘরে ডেকে নিয়ে গিয়েছেন। বলেছেন, তোমার বড় নানি যান তার সম্পত্তি তোমাকে আর লিলিকে দানপত্র করে গিয়েছেন। বড় নানিজান তার বাবার কাছ থেকে প্রচুর সম্পত্তি পেয়েছিলেন জানতাম, তার পরিমাণ যে কত তা কেউই জানতো না। নানাজান বললেন, অনেক জায়গা জমি, লিলির আসা দরকার, কিন্তু তার ঠিকানাটাই তো জানা নেই। রাজশাহী থেকে খবর এলো স্কুল ফাইনাল দিয়েই নবু মামা কাউকে কিছু না বলে কলকাতা চলে গেছেন। নানাজানের মুখ গম্ভীর হলো। নানিজানের কেন জানি ধারণা নবু মামা আর কখনো ফিরবে না। তিনি গানের মতো সুর করে কাঁদতে থাকেন। তখন বলেন, এক মেয়ে পাগল, এক ছেলে বিবাকি আর এক বউ বাজা। শুনলে হাসি পায়, আবার দুঃখও লাগে। বাদশা মামা মাঝে মধ্যে গিয়ে নানিজানকে ধমক দেন, কি মা আপনি সবসময় বউ বাজা করেন। নানিজান খেপে গিয়ে বলেন, ও বাজা বউরে আমি আর কি বলে ডাকবো? হ্যাঁ, এলাচি মনে কষ্ট পায়। নানিজান কপালে করাঘাত করেন আর বলেন, আরে বউ তুই যে কি জাদুটা করলি। বাদশা মামা চিন্তিত বিরক্ত আর ক্লান্ত মুখে চলে আসেন। নবু মামা হঠাৎ করে কলকাতা চলে যাওয়ায় খুশি মনে হয় শুধু সফুরা খালাকে। আমাকে ডেকে বলেন, আমি ছেলে হলে নবুর মতো কাউকে না বলে আমিও চলে যেতাম। ৮-১০ দিন পর নবু মামা কলকাতা থেকে টাকা চেয়ে পাঠান। নানাজান লোক মারফত টাকা পাঠালেন। নির্দেশ রইল ঘাড় ধরে যেন তাকে নিয়ে আসা হয়। বাড়িতে সিদ্ধান্ত নেওয়া হলো নবু মামাকে বিয়ে দেওয়া হবে। নানাজান মেয়ে দেখতে লাগলেন। নানিজান মহা খুশি। লাল মামিকে শুনিয়ে শুনিয়ে বললেন, নতুন বউয়ের ১ বছরের ভিতর ছেলে হবে, আমি স্বপ্ন দেখছি। টাকা নিয়ে লোক যাওয়ার কয়েকদিন পরই নবু মামা এসে পড়লেন। সরাসরি এসে বাড়িতে উঠলেন না, লোক মারফত খবর পাঠালেন কাউকে কিছু না বলে আমি যেন আজিজ খাঁর বাড়িতে চলে আসি। আজিজ খাঁর বাইরের ঘরের চেয়ারে নবু মামা গম্ভীর হয়ে বসেছিলেন। মাথায় বেড়েছেন কিছু, গায়ের রং ফর্সা হয়েছে। আমাকে দেখে রহস্যময় হাসি হাসলেন। বাড়িতে কেউ জানে না তো আমি এসেছি যে? না। গুড। কি ব্যাপার নবু মামা? একটা প্ল্যান করেছি রঞ্জু।
লাল ভাবিকে একেবারে চমকে দেব। গ্রামোফোন কিনেছি একটা, ওই দেখ টেবিলে। আমি হাঁ করে টেবিলে রেখে দেওয়া বিচিত্র যন্ত্রটি তাকিয়ে দেখলাম। নবুমামা হাসি মুখে বললেন, 5টা রেকর্ড আছে, 115 টাকা দাম। নবুমামার প্ল্যান শুনে আমার উৎসাহের সীমা থাকে না। রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে নবুমামা গ্রামোফোন নিয়ে চুপি চুপি যাবেন। যে ঘরটায় আমি আর নবুমামা থাকি সেই ঘরটায় চুপি চুপি এসে গ্রামোফোন বাজানোর ব্যবস্থা করা হবে। গান শুনে হকচকিয়ে বেরিয়ে আসবেন লাল মামি। অবাক হয়ে বলবেন, রঞ্জু কি হয়েছে রে, গান বাজে কোথায়? তখন হো হো করে হাসতে হাসতে বেরিয়ে আসবেন নবুমামা। উৎসাহে নবুমামা টকবক করছেন। আমি বললাম, নবুমামা একটা গান শোনাও তো। নবুমামা হা হা করে ওঠেন, না না এখন না, পরে শুনবি। ফার্স্টে কোনটা বাজাবো বলতো? কি করে বলবো কোনটা? সেদিন সন্ধ্যার আগেই ঝুমঝুম করে বৃষ্টি নামলো। সে কি বৃষ্টি, ঘরদোর ভাসিয়ে নিয়ে যায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে হু হু করে ঝড়ো হাওয়া বইতে লাগলো। নবমামা বিরক্ত মুখে বসে রইলেন। রাতের খাওয়া দাওয়া আজিজ খাঁর ওখানেই হলো। রাত যখন অনেক হয়েছে, লোকজন শুয়ে পড়েছে সবখানে, তখন আমরা উঠলাম। বৃষ্টি থামেনি, গুড়ি গুড়ি পড়ছেই। মাথায় ছাতা ধরে আধভেজা হয়ে বাড়িতে উঠলাম। কাদায় পানিতে মাখামাখি। বাড়িতে জেগে নেই কেউ, শুধু নানাজানের ঘরে আলো দেখা যাচ্ছে। দুজনে নিঃশব্দে দোতলায় উঠে এলাম। দরজা খোলা হলো অত্যন্ত সাবধানে। একটু ক্যাচ শব্দ হলেই দুজনে চমকে উঠছি। অন্ধকারে হাতড়ে হাতড়ে গ্রামোফোন বের করলেন নবুমামা। বহু কষ্ট করে চোখ ফিট করা হলো। দম দিতে গিয়ে বিপত্তি, ঘ্যাস ঘ্যাস শব্দ হয়। তবে ভরসার কথা, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। নবুমামা ফিসফিসিয়ে বললেন, কোন গানটা দিয়েছি কে জানে, একটা খুব বাজে গান আছে, এটা প্রথমে এসে গেলে খারাপ হবে খুব। আমি বললাম, নবুমামা দেরি করছো কেন? দিচ্ছি, বৃষ্টিটা একটু কমুক, নয়তো শুনবে না। বৃষ্টির বেগ একটু কমে আসতেই গান বেজে উঠল। আমার ভাঙা ঘরে চাঁদের আলো তোরে আমি কোথায় রাখি বল। লাল মামি গান শুনে মুগ্ধ হবে কি, আমি নিজেই মোহিত হয়ে গেলাম। কি অপূর্ব কিন্নর কণ্ঠে গান হচ্ছে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি, আবেগে আমার চোখ ভিজে উঠল। নবুমামা ফিসফিসিয়ে বললেন, কি ব্যাপার, ভাবি আসে না যে রঞ্জু? আমি সে কথার জবাব দিলাম না। বাইরে তখন ঝড় উঠেছে, জানালার কপাটে শব্দ হচ্ছে খটখট। নবুমামা জানালা বন্ধ করবার জন্য উঠে দাঁড়িয়েছে। অমনি লালমামি ডাকলেন, রঞ্জু, রঞ্জু। নবুমামা ফিসফিস করে বললেন, চুপ করে থাক, কথা বলবি না। আমি চুপ করে রইলাম। নবুমামা অন্য রেকর্ড চালিয়ে দিল, যদি ভালো না লাগে তো দিও না মন। লালমামি দরজায় ঘা দিলেন, ও রঞ্জু, কি ব্যাপার, গান হয় কোথায়? নবুমামা উত্তেজনা চেপে রাখতে না পেরে হো হো করে হেসে উঠলেন, চেঁচিয়ে উঠলেন, ভাবি তোমার জন্য আনলাম। নবুমামা লালমামির হাত ধরে টেনে ভেতরে নিয়ে এলো। কি ফুর্তি তার। লালমামি বললেন, কলের গান না, ছোটবেলায় দেখেছিলাম একবার, চং আছে, বাতি জ্বালাও না। বাতি জ্বালানো হলো। লালমামিকে দেখবো কি, নবুমামার দিকেই তাকিয়ে আছি। আনন্দে উত্তেজনায় নবুমামার চোখ জলজল করছে। মামি বললেন, ভাঙা ঘরে চাঁদের আলো গানটা আরেকবার দাও তো। সেই অপূর্ব গান আবার বেজে উঠল। বাইরে তখন ঝড় বৃষ্টি। সে রাতের কথা আমার খুব মনে আছে। একটি মানুষের সামগ্রিক জীবনে মনে রাখবার মতো ঘটনা তো খুব সীমিত। কত মানুষ আছে, সমস্ত জীবন কেটে যায়, কোনো ঘটনাই মনে রাখবার মতো আবেগ তার ভেতর সৃষ্টি করে না। আমি নিজে কত কিছুই তো ভুলে গেছি, কিন্তু মনে আছে সে রাতে গান শুনতে শুনতে নিজের অজান্তেই আমার চোখে পানি এসেছিল। নবুমামা আর লালমামি যেন দেখতে না পায় সেজন্য আমি মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকিয়ে রয়েছি। নবুমামা বললেন,
ভাবি, আমার নাচতে মন চাইছে। নাচো না, নবু মামা বললেন। রঞ্জু, তুই নাচবে আমার সঙ্গে। আমি সে কথার জবাব দিলাম না। মামি বললেন, নবু, ওই রেকর্ডটা আবার। সারা রাত হবে আজকে, বুঝলে ভাবি। ক্লান্তি নেই নবু মামার, লাল মামিরও উৎসাহ সীমাহীন। শুনতে শুনতে আমার ঘুমে চোখ জড়িয়ে এলো। নবু মামা বললেন, গাধা, এত ফাইন গান আর ঘুমায় কেমন দেখো। লাল মামি বললেন, আজ তাহলে থাক, ঘুমো তোরা। না না, থাকবে না, যতক্ষণ ঝড় বৃষ্টি হবে ততক্ষণই গান হবে। কথা শেষ হতে না হতেই কড় করে বাজ পড়ল। ফুর্তিতে নবু মামা হো হো করে হেসে ফেললেন। মামি বললেন, রঞ্জুর ঘুম পাচ্ছে, এগুলি নিয়ে আমার ঘরে চলে আয় নবু। আর আমাকে ভাঙা ঘরে চাঁদের আলো গানটা শুনে শুনে লিখে দিতে পারবি কাগজে? নিশ্চয়ই পারবো, নিশ্চয়ই। জানালা দিয়ে বৃষ্টির ছাট আসছিল। উঠে বন্ধ করতে গিয়ে দেখি বড় নানিজানের ঘরের লাগোয়া গাব গাছটি ভেঙে পড়ে গেছে। কেমন ন্যাড়া দেখাচ্ছে জায়গাটাকে। ভালোই ঝড় বৃষ্টি হয়েছে। বাতাস থেমে গেলেও বৃষ্টি পড়ছে মুষলধারে। কে জানে, গতবারের মতো এবারেও হয়তো বান ডাকবে। গতবার এরকম সময়ে বাড়ি থেকে নদীর শো শো শব্দ শোনা গেছে। চাদর মুড়ি দিয়ে শুয়ে শুয়ে শুনি নবু মামা বলছেন, ভাবি, তুমিও গান গাও সঙ্গে সঙ্গে। না না, আমি পারবো না, তুই গা, মাটি মে পোড়নটা গা। নবু মামা হেড়ে গলায় গান ধরলেন, माटी में पोरन माटी में श्रावण माटी में तन मन जाएगा जब माटी से सब मिल जाएगा। গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে লাল মামি বললেন, দক্ষিণে জানালা বন্ধ করতো নবু, ভিজে যাচ্ছি। নবু মামা বললেন, বাদশা ভাই কোথায়? দুদিন ধরে দেখা নেই, কোথায় কে জানে। যদি ভালো না লাগে গানটাতে। ঘুম আসছে যে আবার। ও নবু, তোর ঘুম পায় না? শুনতে শুনতে ঘুমে চোখ জড়িয়ে এলো। ঘুমোতে ইচ্ছা করছিল না। শুয়ে শুয়ে গান শুনতে কি ভালোই না লাগে। ক্রমে ক্রমে ঝড়ের মতো বাতাসের বেগ হলো। বাড়ির লম্বা থামে বাতাসের শো শো শব্দ উঠতে লাগলো। দড়াম দড়াম শব্দ করে দরজা নড়তে লাগলো। উঠে দাঁড়িয়েছি হ্যারিকেন জ্বালাবো বলে অমনি সফুরা খালা ডাকলেন, রঞ্জু, ও রঞ্জু। দরজা খুলে দেখি সারা গায়ে চাদর জড়িয়ে সফুরা খালা বৃষ্টির ছাটে ভিজছেন। মৃদু কণ্ঠে বললেন, এদিকে গান হচ্ছিল নাকি রঞ্জু? হ্যাঁ, নবু মামা কলের গান বাজাচ্ছিলেন। কলের গান এনেছেন নবু মামা। নবু কোথায়? লাল মামি আর নবু মামা গান বাজাচ্ছেন। সফুরা খালা আরো একটু এগিয়ে এসে বললেন, কই, গান শুনছি না তো। আমরা দুজন কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সফুরা খালা অস্পষ্ট স্বরে বললেন, রঞ্জু, আমার ভীষণ ভয় লাগছে। সেই অপূর্ব বৃষ্টি স্নাত রাতে যে ভয় করবার মতো কিছু একটা লুকিয়েছিল তা আমি বুঝতে পারিনি। সফুরা খালা শীতে কাঁপছিলেন। তার মুখ দেখা যাচ্ছিল না, তবু শুধুমাত্র তার কথা শুনেই ধারণা হলো কোথাও নিশ্চয়ই ভয় লুকিয়ে আছে। সফুরা খালা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে দ্রুত চলে গেলেন, যেন কোনো হিংস্র জন্তু তাকে তাড়া করেছে। মাতালের মতো বেসামাল পদক্ষেপ। আমি এসে শুয়ে পড়লাম। ঘুম ভাঙলো অনেক বেলায়। মেঘ কেটে গেছে, রোদ উঠেছে ঝকঝকে। জানালা দিয়ে বাইরে তাকালেই মনের সব গ্লানি কেটে যায়। আরো কিছুক্ষণ শুয়ে থাকবো কিনা ভাবছি, তখন নবু মামা এসে ডাকলেন, আয় মাছ ধরতে যাই, নতুন পানিতে মেলা মাছ এসেছে। ছিপ, কানি জাল ইত্যাদি সরঞ্জাম নিয়ে নৌকা করে চললাম দুজনে হলদাপোতা। কিন্তু নবু মামার মাছ মারার মন ছিল না। অপ্রাসঙ্গিক নানা কথা বলতে লাগলেন। দুপুর পর্যন্ত আমরা ইতস্তত ঘুরে বেড়ালাম। নবু মামার ভাবভঙ্গি আমার কাছে কেমন কেমন যেন লাগছিল। তিনি যেন বিশেষ কোনো কারণে পালিয়ে বেড়াচ্ছেন। বিয়ের কথা হলে কিশোরী মেয়েরা যেমন পালিয়ে গিয়ে লজ্জায় লাল হয়, অনেকটা সেরকম। নবু মামা বললেন, রঞ্জু, আমি আর পড়াশোনা করব না। কেন?
ভালো লাগে না। কি করবেন তবে? ব্যবসা করব, দেশে দেশে ঘুরে বেড়াবো। নানাজান মানবে না। আমি কারো ধার ধারি না। বলতে বলতে নবু মামা ঈষৎ হাসলেন। দুপুরে খাওয়ার জন্য চিড়া আর নারিকেল আনা হয়েছিল, তাই খাওয়া হলো। হলদাপোতা থেকে আমরা আরো উত্তরে সরে গেলাম। আমার আর ভালো লাগছিল না, রোদে গা তেতে উঠেছে। ইচ্ছা হচ্ছে ফিরে যাই, কিন্তু নবু মামা বারবার বলছেন একটা বড় মাছ ধরি আগে। সন্ধ্যার আগে আগে প্রকাণ্ড একটা কাতল মাছ ধরা পড়ল। সুগঠিত দেহ, কালচে আঁশ, বেলা শেষের রোদে ঝকমক করছে। নৌকার পাটাতনে মাছটা ধরফর করতে লাগলো। দুজনেই মহা খুশি। নবু মামা খুব যত্নে বড়শি খুলে নিয়ে আমার দিকে তাকিয়ে হাসলেন। আমি বললাম, চলুন ফিরে চলি। চল। ভাটার টানে নৌকা ভেসে চলেছে। হঠাৎ করে নবু মামার ভাবান্তর হলো। আমার দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, মাছটা ছেড়ে দি রঞ্জু। কেন মামা? না, ছেড়ে দি। বলে মাছটা জলে ফেললেন। আমি চুপ করে রইলাম। নবু মামা বললেন, একবার আমি একটা পাখি ধরেছিলাম, টিয়া পাখি। তারপর কি মনে করে ছেড়ে দিয়েছি। আমার খুব লাভ হয়েছিল। কি লাভ হয়েছিল? আজকে মাছটা ছেড়ে দিলাম, দেখিস মাছটা আমার জন্য দোয়া করবে। নবু মামা পাটাতনে শুয়ে উদাস দৃষ্টিতে তাকিয়ে রইলেন। বাড়ি এসে দেখি হুলস্থুল কাণ্ড। লাল মামির সঙ্গে প্রচন্ড ঝগড়া হয়েছে সফুরা খালার। লাল মামি টেনে সফুরা খালার একগোছা চুল তুলে ফেলেছেন, গাল আছড়ে দিয়েছে। সফুরা খালা বিষম দৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছেন। লাল মামি তার ঘরের দরজা বন্ধ করে দিয়েছেন, কারোর সঙ্গে কথাবার্তা নেই। বাদশা মামা আধময়লা একটা পাঞ্জাবি গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, মাঝে মাঝে বলছেন, সবাই যদি এলাচির সঙ্গে ঝগড়া করে তাহলে বেচারি করবে কি? কেউ দেখতে পারে না। ছোট নানি যান শুনে বিরক্ত হয়ে পড়েছেন। একবার ধমক দিলেন, যা তুই, খামাখা খ্যান খ্যান, ভাল লাগে না। বাদশা মামা উঠানে গিয়ে বসে রইলেন। বোকার মতো তাকাতে লাগলেন এদিক সেদিক। নবু মামাকে দেখে বললেন, দেখলি নবু, সফরা কি ঝগড়া করলো? এলাচির সারাদিন খাওয়া নাই। রাতের খাওয়া শেষ হতে অনেক রাত হলো। রান্না বান্না হতে দেরি হয়েছে। সংসার যাত্রা কিছু পরিমাণে বিপর্যস্ত। খাওয়া দাওয়া সেরে ঘুমোতে এসে দেখি সফুরা খালা বসে আছেন আমার ঘরে। সফুরা খালা বললেন, তোমাদের জন্য বাইরের বাংলা ঘরে বিছানা হয়েছে, এ ঘরে আমি থাকবো। তাকিয়ে দেখি পরিপাটি করে ঘর সাজানো। আমার আর নবু মামার ব্যবহারিক জিনিসপত্র কিছুই নেই। নবু মামা বললেন, তুই থাকবি কেন এখানে? তোর নিজের ঘর কি হলো? আমার ঘরে পানি পড়ে, বিছানা ভিজে যায়। নবু মামা কিছুক্ষণ উদ্ধত দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর হন হন করে ঘর ছেড়ে চলে গেলেন। সফুরে খালা বললেন, রঞ্জু, তুমি নবুকে চোখে চোখে রাখবে। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে বাদশা মামার সঙ্গে দেখা। বাদশা মামা বললেন, রঞ্জু, এলাচি ভাত খেয়েছি কিনা জানিস? জানি না। মোহরের মা বলল খেয়েছে, তুই একটু খোঁজ নিয়ে আয়। আপনি নিজে যান না মামা। আচ্ছা আচ্ছা, আমি নিজেই যাই। লাল মামি সেদিন না খেয়েই ছিলেন, রাতেও খেলেন না, দুপুরেও ভাত নিয়ে গিয়ে মোহরের মা ফিরে এলো। সফুরা খালা অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু লাভ হলো না। শেষ পর্যন্ত নানা জান এলেন। বিরক্ত ও দুঃখিত কণ্ঠে বললেন, এসব কি বউ? লাল মামি কথা বললেন না। নানাজান বললেন, খাও খাও, ভাত খাও। না, খাবো না। সমস্ত দিন কেটে গেল। সফুরা খালা কাঁদতে লাগলেন। কি বিশ্রী অবস্থা। বাদশা মামা নৌকা করে চলে গিয়েছেন শ্রীপুর। লাল মামির মাকে সঙ্গে করে নিয়ে আসবেন একেবারে। কানা বিবি বারবার বলে, বউয়ের কোনো খারাপ বাতাস লাগছে, না হলে এমন হয়?
মুকুন্দ স্যারে খবর দাও না একবার। লালমামির মা খবর পেয়েই এসে পড়লেন। লালমামি বলল, না, আমি কিছুতেই খাবো না, এই বাড়িতে আমি কিচ্ছু খাবো না। নানাজান বললেন, আচ্ছা, মেয়েকে না হয় নিয়েই যান, কদিন থেকে সুস্থ হয়ে আসুক। ধরাধরি করে লালমামিকে নৌকায় তোলা হলো। নৌকার পাটাতনে বাদশা মামা তার সুটকেস নিয়ে আগে থেকেই বসে আছেন। লালমামি বাদশা মামাকে দেখেই জ্বলে উঠলেন, ও গেলে আমি যাব না, আল্লাহর কসম আমি যাব না। বাদশা মামা চুপচাপ নেমে পড়ে দাঁড়িয়ে বোকার মতো সবার দিকে তাকিয়ে হাসতে লাগলেন, যেন কিছুই হয়নি। তার কাণ্ড দেখে আমার চোখে পানি এসে গেল। নবু মামার বিয়ের জন্য ব্যস্ত হয়ে পড়লেন সবাই। মেয়ে তো আগে থেকেই ঠিক করা ছিল, এবার কথাবার্তা এগুতে লাগলো। নানাজান অনেক রকমের মিষ্টি, হলুদ রঙের শাড়ি ও কানের দুল নিয়ে আনুষ্ঠানিকভাবে মেয়ে দেখতে গেলেন। সঙ্গে গেলেন হেডমাস্টার সাহেব, আজিজ খাঁ সাহেব। আমিও গেলাম তাদের সঙ্গে। কি মিষ্টি মেয়ে, শ্যামলা রং, বড় বড় চোখ, এক নজর দেখলেই মন ভরে ওঠে। দেখে আমার বড় ভালো লাগলো। পৌষ মাসের মাঝামাঝি দিন ফেলে নানাজান উঠে এলেন। বাড়িতে একটা চাপা আনন্দের স্রোত বইতে লাগলো। সবচেয়ে খুশি সফুরা খালা, হাসি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছেন, সবার সঙ্গে বিয়ে নিয়ে গল্প। নবু মামার কিন্তু ভাবান্তর নেই, কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই। মাছ ধরতে যান, কোথাও যাত্রা টাত্রার খবর পেলে যাত্রা শুনতে যান। গ্রামের মাঠে ফুটবল নেমে গেছে, সারা বিকাল কাটান ফুটবল খেলে। সেন্টার ফরওয়ার্ডে তিনি দাঁড়ালে প্রতিপক্ষ তটস্থ হয়ে থাকে। শীতের অনেক খেলা শুরু হয়ে গেছে। গ্রামের টিম খুব শক্ত, ফাইনালে উঠে যাবে সন্দেহ নেই। নবমামা প্রাণপণে খেলেন, মরণপণ খেলা। বল নিয়ে দৌড়ে যাওয়ার সময় তার মাথার লম্বা চুল বাতাসে থরথরিয়ে কাঁপে। মাঠের বাইরে বসে বসে মুগ্ধ নয়নে আমি তাকে দেখি। রাতের বেলা গরম পানি করে আনি, নবমামা গরম পানিতে পা ডুবিয়ে অন্যমনস্কভাবে নানা গল্প করেন। লাল মামি প্রসঙ্গে কোনো কথা হয় না। তিনি সেই যে গিয়েছেন, আর ফেরার নাম নেই। বাদশা মামা প্রতি হাটবারে নৌকা নিয়ে চলে যান, আবার সেই দিনই ফিরে আসেন। লাল মামির ঘরেই বাকি সময়টা কাটে তার। আমি বুঝতে পারি কোথাও সুর কেটে গিয়েছে, ভালো লাগে না। কবে লিলির চিঠি আসবে, কবে আমি চলে যেতে পারবো তাই ভাবি। তখন আমি অনেক স্বপ্ন দেখতে শিখেছি, বড়গাছা হয়ে বেঁচে থাকতে ঘেন্না বোধ হচ্ছে, অথচ বেরিয়েও আসতে পারছি না। বড় নানি যেন অনেক সম্পত্তি নাকি আমাকে আর লিলিকে দিয়ে গিয়েছেন, কিন্তু আমার তাতে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তাছাড়া সে সময় আমিও প্রেমে পড়েছিলাম। অচিনপুরের এই কাহিনীতে যে প্রেমের উল্লেখ না করলেও চলে, কারণ তার কোনো ভূমিকা নেই এখানে। তবে প্রচন্ড পরিবর্তন হচ্ছিল আমার মধ্যে, এইটুকু বলা আবশ্যক। নবু মামার স্কুল ফাইনালের রেজাল্ট হলো তখন, খুবই ভালো রেজাল্ট। ডিস্ট্রিক্ট স্কলারশিপ বলে কি একটা স্কলারশিপ পেলেন। কলেজে ভর্তি হবার জন্য টাকা পয়সা নিয়ে নবু মামা রওনা হলেন। নানাজানের ইচ্ছে ছিল নবু মামা যেন আনন্দমোহন কলেজে ভর্তি হন, কিন্তু নবু মামার ইচ্ছা ছিল প্রেসিডেন্সি কলেজ। নবু মামার বিয়ের তারিখ ঠিকই থাকলো। নবু মামা নিজেও একদিন মেয়ে দেখে এলেন। সফুরা খালা যখন বললেন, মেয়ে পছন্দ হয়েছে, নবু মামা ঘাড় নেড়ে সায় দিয়েছে। 12ই ভাদ্র তারিখে নবু মামা চলে গেলেন, আর 13ই ভাদ্র বাদশা মামা শ্রীপুর থেকে আধ পাগল হয়ে ফিরে এলেন। আমি ভাষা ভাষা ভাবে শুনলাম লালমামি শ্বশুর বাড়ি ফিরে যাবার নাম করে নবু মামার সঙ্গে চলে গিয়েছেন। কেউ যেন জানতে না পারে সেই জন্য বাদশা মামাকে ঘরে বন্ধ করে রাখা হলো। তার মাথার ঠিক নেই কখন কাকে কি বলে বসেন। ছোট নানিজানের ফিটের ব্যারাম হয়ে গেল। সফুরা খালাকে দেখে কোনো পরিবর্তন নজরে পড়ে না, শুধু তার চোখে কালি পড়েছে। মুখ শুকিয়ে তাকে দেখায় বাচ্চা ছেলেদের মতো। নানাজান সেই বছরেই হজ করতে গেলেন। যাওয়ার আগে সব সম্পত্তির বিলি বন্দোবস্ত হলো। বাদশা মামাকে সব লিখে পড়ে দিয়ে গেলেন।
একটা প্রকাণ্ড প্রাচীন বটগাছ যেন চোখের সামনে শুকিয়ে উঠেছে, সবুজ পাতা ঝরে যাচ্ছে, কাণ্ড হয়েছে অশক্ত। আমি তাই দেখছি তাকিয়ে তাকিয়ে। শৈশবের যে অবুঝ ভালোবাসায় নানিজানের বাড়িটিকে আমি ঘিরে রেখেছিলাম, সেই ভালোবাসা করুণ নয়নে চেয়ে আছে আমার দিকে। কিন্তু আমি তো এখানের কেউ নই। একদিন চুপচাপ চলে যাব, কেউ জানতেও পারবে না। রঞ্জু নামের আবেগপ্রবণ ছেলেটি হঠাৎ কোথাও চলে গেল। এত বড় বাড়ি, অথচ এই কজন মাত্র মানুষ আমরা। রাতের বেলা গা ছমছম করে। মোহরের মা মাঝে মধ্যে চমকে ওঠে, ওটা কি গো মা, ভূত নাকি? গাছের পাতায় বাতাস লেগে সরসর শব্দ হয়। এবারই সবকিছুই বদলে গেল। লাল ফেস টুপি পরা নানাজান সূর্য ওঠার আগেই উঠোনের চেয়ারে এসে বসেন না। ফাবিআইয়া আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ঘুম ঘুম চোখে অর্ধ জাগ্রত কানে কতবার শুনেছি এই সুর। এখন সকালটা বড় চুপচাপ। ভোরের আলোয় মনের সব গ্লানি কেটে যায়। আমি চাই এবারই সবার মনের গ্লানি কেটে যাক। নবু মামা ফিরে এসে আগের মতো জ্যোৎস্না দেখে উল্লাসে চিৎকার করুক। কি জ্যোৎস্না, খেতে ইচ্ছে করে। সফুরা খালা ঠিক আগের মতো লাঠি হাতে পাখি উড়ে গেল বলে সংসারের যাবতীয় দুঃখ কষ্ট উড়িয়ে দিক। বাদশা মামা তার সাজ পোশাক পরে হিরণ্য রাজার পাঠ করুক। কিন্তু তার হবে না, তা হবার নয়। আমি সংসারের মন্থর স্রোতে গা এলিয়ে দিলাম। কারো সঙ্গেই আমার আর যোগাযোগ নেই। দিন কেটে যেতে লাগলো। টিনের কানেস্তারায় বাড়ি পড়েছে। উচ্চকণ্ঠে কি যেন ঘোষণা করা হচ্ছে। কৌতূহলী হয়ে দাঁড়াতেই দেখি বাদশা মামা বিব্রত মুখে সারা গায়ে চাদর জড়িয়ে হাঁটছেন। তার আগে আরেকজনকে টিনে বাড়ি দিয়ে উচ্চকণ্ঠে কি যেন বলছেন। আমি বললাম, কি ব্যাপার মামা? কিছু না। ঢোল দিচ্ছে কে, আপনি নাকি? হুম। কিসের জন্য? বাদশা মামা দাঁড়িয়ে পড়লেন। জড়িত কণ্ঠে বললেন, রহমত পাগলার জন্য ঢোল দিচ্ছি। যদি কেউ পায় তাহলে 5 টাকা পুরস্কার। কেন, কি হয়েছে? বাদশা মামা এগিয়ে যেতে চাইলেন, কিন্তু আমি ততক্ষণে তার হাত চেপে ধরেছি। মামা অসহায় ভাবে তাকালেন আমার দিকে। আমি দৃঢ় গলায় বললাম, বলেন কি ব্যাপার? রঞ্জু, পাগলটাকে খেদিয়ে দেবার পর থেকে যত অশান্তি শুরু হয়েছে, ফিরিয়ে আনলে যদি সব মিটে যায়। মামা আমার হাত ছাড়িয়ে সামনে এগিয়ে গেলেন। বাদশা মামা আরো অনেক রকম পাগলামি করতে লাগলেন। নানাজানের একটি আম কাঁঠালের প্রকাণ্ড বাগান ছিল। জলের দরে সেটি বেচে দিলেন। বিক্রির টাকা দিয়ে নাকি মসজিদ করবেন। ছোট নানিজান কাঁদো কাঁদো হয়ে বললেন, এসব কি রে বাদশা? বাদশা মামা কৈফিয়তের ভঙ্গিতে বললেন, তিনি নাকি স্বপ্নে দেখেছেন সাদা পোশাক পরা এক জ্যোতির্ময় পুরুষ তাকে বললেন, মসজিদ করো, সবকিছু ঠিক হয়ে যাবে। ছোট নানিজান বললেন, বাদশা তুই মিথ্যা কথা বলছিস। বাদশা মামা মাথা নিচু করে চলে গেলেন। মসজিদের জন্য ইট পোড়ানো হতে লাগলো। ময়মনসিংহ থেকে রাজমিস্ত্রি এলো। বিরাট এক মিলাদ মাহফিলের মধ্যে মসজিদের কাজ শুরু হলো। নানাজানের 2টি বিল ছিল। বিলের মাঝ থেকে পয়সা আসতো বিস্তর। সেই টাকায় সংসার খরচ গিয়েও বেশ মোটা অংশ জমত। বিল 2টি একই সঙ্গে হাতছাড়া হয়ে গেল। কিভাবে হলো কেউ বলতে পারল না। নানিজান সারাদিন চোখের পানি ফেলতে লাগলেন। রহিম শেখ একসঙ্গে বেশ কয়েকটি মামলা রিজু করল। সমস্তই মিথ্যা মামলা। বাদশা মামা নির্বিকার বসে আছেন মসজিদের সামনে। দেখছেন কি করে ইটের পর ইট বিছিয়ে ভিত তৈরি হচ্ছে। মামলার তদবিরের জন্য ছোট নানিজানকে নিয়ে আমিই যাওয়া আসা করতে লাগলাম। দীর্ঘদিন মামলা চলল। 2টিতে জিত হলো আমাদের, একটিতে রহিম শেখ পেল। নানাজান হজ থেকে ফিরে এলেন এই সময়। সংসারের তখন ভরাডুবি ঘটেছে। রোজকার বাজারের টাকাতেও টানাটানি পড়তে শুরু করেছে। নানাজান কিছুই বললেন না। 6 মাসেই
তার বয়স 6 বছর বেড়ে গেছে। চোখের দৃষ্টি হয়েছে নিষ্প্রভ। একা একা হাঁটতে পারেন না, লাঠিতে ভর না দিয়ে দাঁড়াতে পারেন না। চোখের সামনে সংসারকে ভেঙে পড়তে দেখলেন। তবু সকালবেলায় কোরআন শরীফ ধরে বিলম্বিত সুরে পড়তে লাগলেন, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। অতএব তুমি আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবে? বৎসর যাওয়ার আগেই সম্পত্তির 1/3 বিক্রি করে দিতে হলো। বাদশা মামার মসজিদ ততদিনে শেষ হয়েছে। মাথা তুলে দাঁড়িয়েছে চমৎকার নকশি কাটা গম্বুজ। ধবধবে সাদা দেওয়ালে নীল হরফে লেখা কলমায়ে তৈয়ব। পাড়ার ছেলেমেয়েরা আমপারা হাতে সকালবেলাতেই মসজিদে সবক নিতে আসে। দেখে শুনে বাদশা মামা মহা খুশি। মহাজনের কাছ থেকে টাকা ধার করে মসজিদের সামনে পুকুর কাটিয়ে দিলেন। কি সুন্দর টলটলে জল পুকুরে, পাথরে বাঁধানো প্রশস্ত ঘাট। বাদশা মামাকে দেখে আমার নিজেরও ভালো লাগে। সাদা গোলটুপি পরে চোখে সুরমা দিয়ে কেমন গর্বিত ভঙ্গিতে নামাজ পড়তে যান। একদিন আমাকে ডেকে একটু ইতস্তত করে বললেন, রঞ্জু, জুম্মার রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে শুয়েছি, অমনি স্বপ্নে দেখি তোর লাল মামি যেন নৌকায় করে ফিরে আসছে। আসবে ফিরে, দেখিস তুই। বাদশা মামার চোখ আনন্দে চকচক করে। লাল মামির কথা আমি ভাবতে চাই না, তবু বড় মনে পড়ে। কে জানে কোথায় সংসার পেতেছে তারা, নাকি যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে দেশময়। কোনোদিন কি সত্যিই ফিরে আসবে ধসে যাওয়া পরিবারটিকে শেষবারের মতো দেখে যেতে? নিজের কথাও আজকাল খুব ভাবি। আজন্ম যে রহস্যময়তার ভেতর বড় হয়েছি তা সরে সরে যায়। মনে হয় কিছুই রহস্য নয়। চাঁদের আলো, ভোরের প্রথম সূর্য, সমস্তই রহস্যের অতীত প্রাকৃতিক নিয়মাবলী। যে নিয়মের ভেতর আমরা জন্মাই, বড় হই, দুঃখ কষ্ট পাই। দুঃখ সুখ কি তা নিয়েও ভাবতে চেষ্টা করি। মোহরের মা যখন তার আজীবন সঞ্চিত পোটলা পুটলি নিয়ে অশ্রু সজল চোখে আমার সামনে দাঁড়িয়ে বলে, ও বেটা রঞ্জু, যাই গো বেটা, তোমার দুঃসময়ে একটা মানুষের বোঝ আর বাড়াইতাম না গো। তখন আমার কোনো দুঃখ বোধ হয় না, এ যেন ঘটতই। তাহলে দুঃখ কি? নতুন করে আবার সম্পত্তি বিক্রি হচ্ছে শুনে ছোট নানিজান যখন উন্মাদের মতো কাঁদেন, তখন বুঝি এই দুঃখ। অথচ সফুরা খালা যখন হাসি মুখে বলেন, গরিব মানুষ হওয়ার অনেক রকম মজা আছে রঞ্জু, তুমি ইচ্ছা মতো ঘুরে বেড়াতে পারবে, কেউ কিছু বলবে না, তখন সব ভাবনা চিন্তা জট পাকিয়ে যায়। সন্ধ্যাবেলা আমি নানাজানের হাত ধরে তাকে বেড়াতে নিয়ে যাই। হিম লেগে তার কাশি হয়, খুক খুক করে কাশেন। আমি যদি বলি চলেন ঘরে যাই, নানাজান আঁতকে ওঠেন, না না, আরেকটু আরেকটু বেড়াই। পরম নির্ভরতার সঙ্গে তিনি আমার হাত ধরে হাঁটেন। বেলা শেষে সূর্য রশ্মি তার সফেদ দাড়িতে চকচক করে। লিলির যে চিঠির জন্য পরম আগ্রহে প্রতীক্ষা করেছিলাম, সে চিঠি এসে গেছে। লিলি গোটা গোটা হরফে লিখেছে, আমি জানি তুই রাগ করেছিস, কতদিন হলো গিয়েছে, কিন্তু কখনো তোর কাছে চিঠি লিখিনি। কি করব, এমন খারাপ অবস্থা গেছে আমার। তোর দুলাভাইয়ের চাকরি নেই, বসত বাটিও পদ্মায় ভেঙে নিয়েছে, একেবারে ভিক্ষা করার মতো অবস্থা। কতদিন যে মাত্র একবেলা খেয়েছি, তারপর আবার তো তোর দুলাভাইয়ের অসুখ হলো, মরমর অবস্থা। এখন অবশ্য ঠিক হয়ে গেছে সব। তুই অতি অবশ্যই এসে যা রঞ্জু। লিলির চিঠি পকেটে নিয়ে আমি ঘুরে বেড়াই। সবাইকে ছেড়ে যেতে বড় মায়া লাগে। আর শৈশব পরিচিত এই বাড়িঘর, বাদশা মামা, নানাজান, লাল মামি, নবু মামা, এদের সবার স্মৃতির গন্ধ নিয়ে যে বাড়ি দাঁড়িয়ে আছে, তাকে ছেড়ে কি করে যাই? আমি উদ্দেশ্যবিহীন ঘুরে বেড়াতে লাগলাম। সোনাখালীর পুলের ওপরে অনেক রাত পর্যন্ত বসে থাকি।
নৌকা নিয়ে চলে যাই হলদে পোতা। খুব জ্যোৎস্না হলে সফুরা খালাকে নিয়ে পুকুর ঘাটে বেড়াতে যাই। সফুরা খালা বলেন, তুমি কবে যাবে রঞ্জু? যে কোনো একদিন যাব। সে যে কোনো একদিনটা কবে হবে? একদিন। এক এক রাতে সফুরা খালা কাঁদেন। তার গভীর বিষাদ বোঝবার ক্ষমতা আমার নেই, বুঝতে চাই না। যে বন্ধন আমাকে এখানে আটকে রেখেছে, কবে তা কাটবে, কবে চলে যাব তাই ভাবি। নানা যেন মাঝে মধ্যে জিজ্ঞেস করেন, তোমার যাওয়ার দিন ঠিক হয়েছে? না। তোমার আর লিলির নামে যে জমি জমা আছে তার কি হবে? যেমন আছে তেমন থাকবে। নানাজান কথা বললেন না। আমি জানি এই জমিটুকুই তাদের অবলম্বন। সে রাতে ভীষণ শীত পড়েছিল। সন্ধ্যা না নামতেই ঘন কুয়াশা চারিদিক আচ্ছন্ন করে ফেলল। রাতের খাওয়ার পর হ্যারিকেন হাতে বাইরের ঘরে এসেছি। হঠাৎ দেখি বাদশা মামা দারুণ উত্তেজিত হয়ে দ্রুত আসছেন। আমাকে দেখে থমকে দাঁড়ালেন। রঞ্জু, দেখ দেখ। আমি তাকিয়ে দেখলাম একটু দূরে লাল মামি একটি বাচ্চা মেয়ের হাত ধরে বিপন্ন দৃষ্টিতে তাকিয়ে আছেন। বাদশা মামা বলে চললেন, নৌকা করে সন্ধ্যার আগে এরা দুজন এসেছে। চুপচাপ বসেছিল। আমি মসজিদে যাব বলে অজু করতে গিয়েছি, এমন সময় লাল মামি বাচ্চা মেয়েটির হাত ধরে উঠোনে এসে দাঁড়ালেন। যে উঠোনে অনেক অনেক দিন আগে আমার মা তার দুটি ছেলেমেয়ের হাত ধরে এসে দাঁড়িয়েছিলেন। কেউ কোনো কথা বলল না। নানাজান চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে রইলেন। ছোট নানিজান যেন কিছুই বুঝছেন না, এমন ভঙ্গিতে তাকাতে লাগলেন। সফুরা খালা দোতলার বারান্দায় দাঁড়িয়েছিলেন। তিনি নিচে নেমে এলেন। বাদশা মামা ব্যস্ত হয়ে তাকে জিজ্ঞেস করলেন, তোর গরম শালটা কোথায় সফুরা? এলাচির শীত করছে। নবু মামার কথা কেউ জিজ্ঞেস করল না। সবাই চুপ করে রইল। একসময় দেখলাম লাল মামি কাঁদছেন। আমি চুপচাপ বাইরের ঘরে বসে বসে ঝিঝির ডাক শুনতে লাগলাম। অনেক রাতে বাদশা মামা আমাকে ডেকে নিলেন। মৃদু ভৎসনার সুরে বললেন, তোরা যদি সবাই দূরে দূরে থাকিস তাহলে এলাচি কি মনে করবে বল? চল রঞ্জু। বাদশা মামা আমার হাত ধরলেন। বহুদিন পর লাল মামির ঘরে এসে ঢুকলাম। পালঙ্কে লাল মামি আধশোয়া হয়ে আছেন। তার কোলের কাছে কুণ্ডলি পাকিয়ে বাচ্চা মেয়েটি ঘুমিয়ে। আমি এসে বসতেই লাল মামি একটু সরে গেলেন। আমি বললাম, কেমন আছেন মামি? মামি মাথা নাড়লেন। বাদশা মামা বললেন, মোটেই ভালো না রঞ্জু, দেখ না স্বাস্থ্য কি খারাপ হয়ে গেছে। আমি চুপচাপ বসে রইলাম। বাদশা মামা ব্যস্ত হয়ে পুরনো গ্রামোফোন খুঁজে বের করলেন। আমি বললাম, আজ থাক মামা। না না, শুনি, আমার শোনার ইচ্ছে হচ্ছে। লাল মামি মৃদু কণ্ঠে বললেন, না না, থাকুক, গান বাজাতে হবে না। তবু গান বেজে উঠল। আমার ভাঙা ঘরে চাঁদের আলো, তোরে আমি কোথায় রাখি বল। আমি চলে এলাম। এই অচিনপুরীতে থাকবার কাল আমার শেষ হয়েছে। শেষ হলো আমাদের আজকের নিবেদন। আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।